আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি গতকালকে বলেছিলাম যে ডক্টর ইউনূস যেভাবে দেশ চালাচ্ছেন মানে যেভাবে দেশটাকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে দাবি করছেন, ওনার সেই দাবি আসলে সারা দুনিয়ার গণতান্ত্রিক দেশগুলো কতটুকু মানছে। গতকালকে 6টা সংগঠনের নাম বলেছিলাম যারা দুনিয়ায় মোটামুটি বিখ্যাত সংগঠন, এবং এদের সঙ্গে ডক্টর ইউনূসেরও খুব ভালো সম্পর্ক আছে। উনি যখন আমেরিকায় গিয়েছিলেন এদের সঙ্গে মিটিং করেছেন, বৈঠক করেছেন, এবং সেই বৈঠকের পরপর তারা একটা চিঠি লিখে ডক্টর ইউনূসকে বলেছেন যে ওনারা আরও কি কি দেখতে চান একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে। বলেছিলাম আপনাদের কালকে এটা, এবং এটা আসলে কি চান না সেটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট না। ওরা চাইলেই পাবেন সেটাও তো গুরুত্বপূর্ণ বিষয়। আমি গুরুত্ব যেটাকে দিচ্ছি সেটা হলো ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের যে ধারণা ছিল, আমরা ভেবেছিলাম ওনার সঙ্গে পশ্চিমা বিশ্বের সম্পর্ক খুব ভালো। উনি যদি ক্ষমতায় আসে, রাষ্ট্র ক্ষমতায় আসে, তো পশ্চিমা বিশ্ব যেমন ওনার সঙ্গে দেখা করার জন্য, ওনার সঙ্গে কথা বলার জন্য সারা দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রনায়ক অপেক্ষা করেন, গুরুত্ব দেন ওনাকে, তো সেই গুরুত্বটা বোধহয় আমরা এখানেও দেখতে পারবো। কিন্তু বাস্তবে তা হয়নি। উনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আমরা টের পেয়েছি যে একজন নোবেল বিজয়ী যখন কেবল নোবেল বিজয়ী হয়ে যায় তখন তাকে যেন মানুষ যেভাবে দেখে, সেই নোবেল বিজয়ী যখন নাকি সরকার প্রধান হয়ে যায় তখন তাকে আর তারা নোবেল বিজয়ী হিসেবে দেখতে চায় না, তখন তারা তাকে সরকার প্রধান হিসেবে দেখতে চায়, এই সরকারের প্রতিনিধি হিসেবে দেখতে চায়। এবং এই সরকারের প্রধান হয়ে তিনি কি কি কাজ করেছেন, কি কি কাজ করতে চাচ্ছেন সেগুলোকে তারা বিচার করতে চায়। তখন আর ব্যক্তিগত সম্পর্ক কোনো কাজে লাগে না। এক্ষেত্রে আমরা এটা নির্মমভাবে সেই দৃশ্য দেখলাম। সেই দৃশ্যের দ্বিতীয় ধাপ আজকে দেখলাম। আজকে কি দেখলাম? আজকে একটা নিউজ পড়লাম, এটা দৈনিক যুগান্তরে লিড নিউজ করেছিল ওরা। সেখানে নিউজটার শিরোনাম ছিল যে নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না আইএমএফ। মানে আইএমএফ যে আমাদের ঋণ দিচ্ছিল 6টা কিস্তিতে, সেই কিস্তিগুলি কিন্তু তারা বিভিন্ন সময়ে ধাপে 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 তারা এটা কিন্তু শুরু করেছে, এবং এ পর্যন্ত তারা 5 কিস্তি আমাদের নেওয়া হয়েছে। 6ষ্ঠ কিস্তি ঋণ দেওয়ার কথা ছিল এবছরের, মানে ডিসেম্বরে, এই বছরের শেষ মাসে ডিসেম্বরে সেই 6ষ্ঠ কিস্তি দেওয়ার কথা ছিল। সেটা পরিমাণ খুব বেশি যে আমি তা বলছি না, $80 কোটি কিছু বেশি আমাদের সেই ঋণটা তাদের কাছ থেকে পাওয়ার কথা ছিল। কয়েকদিন আগে বিশ্বব্যাংক এবং আইএমএফের একটা বার্ষিক সভা চলছিল ওয়াশিংটনে। সেখানে গিয়েছিলেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর। সেখানে তার সঙ্গে আইএমএফের বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে আইএমএফ বলেছে যে তারা 6ষ্ঠ কিস্তির ঋণ এখনই ছাড় করবে না। কেন করবে না? তারা সেই কারণটা উল্লেখ করেছে। তারা বলেছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া তারা এটা দেবে না। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন সরকার আসবে, তারপর তারা তাদেরকে এই ঋণের টাকাটা ছাড় করবে। নতুন সরকারের জন্য তারা কেন ওয়েট করছে, কে আসবে তা কিন্তু তারা যায় না, কেউ জানে না, এবং তাদের কোনো এ ব্যাপারে কোনো আগ্রহ নেই যে কে আসবে কে আসবে না, সেটা অন্য ব্যাপার, এটা জনগণের ব্যাপার, জনগণ কাকে ভোট দিয়ে আনবে তাদের ব্যাপার। কিন্তু তারা চাচ্ছে যে টাকাটা আমরা একটা গণতান্ত্রিক সরকারের হাতে দিতে চাই। মানে এই সরকার নিজেদেরকে যতই বলুক, সরকারের প্রেস সেক্রেটারি একজন আছে না, উনি বলতেন না আমাদের সব কিছু করার ম্যান্ডেট আছে, বাট আপনাদের তো আইএমএফের ঋণ পাওয়ার ম্যান্ডেটই নাই। তো কী বলেন রে ভাই, আপনাদের কোনো ম্যান্ডেট নাই। দয়া করে, এতদিন কেউ আপনাদের কিছু বলেনি, এখন বলা শুরু হয়েছে, আরও বলতে থাকবে। একটা অনির্বাচিত সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার এত লম্বা সময় থাকে না রে ভাই, এটা কোথাও থাকে না। এটা থাকাটা ভদ্রতা নয়। আপনারা জোর করে আছেন, আপনাদের উপদেষ্টাদের মধ্যে লোভ ধরে গেছে যে আরও কত থাকা যায়। আসেন আইএমএফের কথায় আসি। আইএমএফ বলছে যে নতুন যে সরকারটা আসবে সেই সরকারের কাছে কেবলমাত্র তারা এই ঋণটা দেবে, এবং সেখানে বলছে যে তারা নতুন সরকারের সঙ্গে দেখবে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত সংস্কার কর্মকাণ্ড করছে, এই সংস্কার কর্মকাণ্ডের ব্যাপারে তাদের মূল্যায়ন কী সেটাও তারা দেখবে। তার মানে এই সংস্কার কর্মকাণ্ড তারা কি করছে
এটা যে হুবহু বাস্তবায়িত হবে এটা IMF মনে করে না। তারা মনে করে এই সংস্কার কর্মকাণ্ডগুলো তারা কিভাবে দেখে না দেখে তার উপর নির্ভর করবে যে IMF ওই সরকারের উপর নির্ভর করতে পারে কি পারে না, এবং এই সরকারের উপর যে নির্ভর করতে পারে না সেটা কিন্তু তারা অলরেডি বলেই দিয়েছে যে আমরা আপনাদেরকে ঋণটা দিচ্ছি না। এখন আহসানুল মনসুর বলেছেন যে এই ঋণ না হলে আমাদের কোনো সমস্যা নাই, আমাদের অর্থনৈতিক অবস্থান আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, আমাদের বৈদেশিক ঋণের দরকার নাই, আমরা একদম খাদের কিনারে ছিলাম, এখন ওখান থেকে ব্যাক করেছি, ব্যাক করে এখন অনেক ভালো জায়গায় চলে এসেছি, কাজে আমাদের ওই ঋণ না হলে চলবে। এটা হয়, আঙ্গুর ফল অনেক সময় টক হয়, খেতে না পারলে আঙ্গুর ফল টক লাগে। পান নাই এখন ডায়লগ মারছেন, তাহলে যদি দরকারই নাই তাহলে এখন গেলেন কেন? যদি আপনার দরকারই না থাকে তারপর তখনই বলে দিতেন আমি চাই না আপনার টাকা। যখন তারা দিল না তখন আপনি মানে ভাবের কথা বলতেছেন, আমাদের দরকার নাই, যদি আমরা কী করবো এগুলি বলছেন। আচ্ছা বলেন, আপনারা তো মনেই করে নিয়েছেন এদেশের মানুষ কেউ কিছু বুঝে না, সবাই আপনারা যা বুঝাবেন তাই বুঝবে, এবং সেটা শুনে তারা খুব বাহবা করবে। সন্দেহ নাই আমাদের রিজার্ভ আগের তুলনায় বেড়েছে, কোনো সন্দেহ নাই, এটা ইতিবাচক একটা ব্যাপার। কিন্তু আমি এটাও বলি, আমি বলি যে সরকারের একমাত্র ইতিবাচক দিকটা হলো অর্থনৈতিক দিকটা। অর্থমন্ত্রী ভালো করছেন, মানে আপনার বাংলাদেশ ব্যাংক ভালো করতেছে, দু একটা জায়গা ছাড়া। বাংলাদেশ ব্যাংকে একটা জায়গা তো খুবই তারা খারাপ কাজ করেছে, যে কয়েকটা ব্যাংকে একীভূত করার জন্য যারা যে উদ্যোগটা নিয়েছে সেটা নিয়ে, কিন্তু তার আগে ওই দুর্বল ব্যাংকগুলোর ব্যাপারে এই গভর্নর এমন কথা বলেছে যে ওই ব্যাংকগুলো যেমন ভয়াবহ অবস্থা হয়ে গেছে। দেখ, সেটা অন্য আলাপ আরেকদিন করব, যে কী অবস্থা এক্সিম ব্যাংক সহ আরও অন্যান্য ব্যাংকগুলো, তারা কি বিপদে পড়েছে এখন, তাদের কাছে যারা টাকা রেখেছে তারা কত বিপদে আছে, একটা টাকাও তারা তুলতে পারছে না। যারা ওখানে FDR করেছিল তারা লাভের টাকাটা পর্যন্ত তুলতে পারছে না। এই সব কিছু কিন্তু গভর্নরের কারণে। বেশি কথা বলে আমার মনে হয় যে এটা আর কি, যাই হোক, এটা অনেক মানুষের দুঃখ, অনেক মানুষের কষ্ট, তখন আর এগুলি বলি না। এটা নিয়ে আমরা পরে একটা ডিটেল একটা প্রতিবেদন আমি করবো আশা করি। যে কথা বলছিলাম, তাহলে মোদ্দা কথা হলো ঋণের টাকা ছাড় হচ্ছে না, IMF ঋণের টাকা দেবে না নতুন একটা নির্বাচিত সরকার ছাড়া। টাকাটা আমি আগে বলি, টাকাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো ইমেজটা। এই অন্তর্বর্তীকালীন সরকারের ইমেজ এখন বিশ্বব্যাপী এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে আমরা যেটা ভেবেছিলাম যে ডক্টর ইউনূসের যে আন্তর্জাতিক পরিচিতি, সেই পরিচিতি আমাদেরকে অনেক টাকা, অনেকে বলেছিল কিন্তু মানে আলাপ আলোচনায়, এই ডক্টর ইউনূস এসেছে আর টেনশন নাই, এখন খেলে ডলার আর ডলার, অনেক ডলার আমাদের দেশে আসবে, আমরা ডলারের সয়লাভ হয়ে যাব। আপনাদের মনে আছে ডক্টর ইউনূস কিন্তু বলেছিলেন, গত বছর নভেম্বরে বলেছিলেন যে আমরা আর বিশ্বের কাছে যাব না, বিশ্ব এখন আমাদের কাছে আসবে। আপনারা এই নিউজটা দেখেন, হেডলাইনটা কি, আমরা বিশ্বের কাছে যাব না, বিশ্ব যেন আমাদের কাছে আসে। মানে ভাই কথার মানে ফিরিওয়ালা বলেছিলাম আমি ওনাকে, মানে চটকদার কথা বলে, মানে ওই যে বলে না ক্রিস্পি ডায়লগ আর কি, মানে মচমচে ডায়লগ দেয় উনি। তো এইভাবে দিয়ে কই বিশ্ব আসছে, বরং বিশ্বটা চলে যাচ্ছে আপনার কাছ থেকে। IMF তো আপনার কাছে আপনাকে শুনলো না। তো এগুলি ইমেজটা হলো ইম্পর্টেন্ট। আমরা সেই ইমেজটাকে ধরে রাখতে পারছি না, আমরা মানুষের ভরসায় জায়গায় থাকতে পারছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগের হম্বিতম্বি লম্ফঝম্প রীতিমতো ভয়ঙ্কর আকার ধারণ করছে। তাদের পতনের পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তারা, এবং তাদের অনেকের চেহারা সুরতের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক কাজ করছিল। বিশেষ করে যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা এবং তাদের পরিবার নিয়মিত হতাশায় ভুগতেন এবং অনেকে টেলিফোন করে নানা রকম কান্নাকাটি করতেন। কিন্তু গত 2-3 মাস হলো আমি ব্যক্তিগতভাবে যারা এই আওয়ামী লীগের নেতা বা কর্মী গ্রেপ্তার হয়েছেন, যাদের পরিবারের সঙ্গে আমার সম্পর্ক ছিল, তারা যেভাবে প্রতিদিন সকাল বিকাল টেলিফোন করে কান্নাকাটি করতেন, গত 2-3 মাস ধরে তাদের কোনো রকম কান্নাকাটি আমি দেখছি না, তারা টেলিফোনই করছেন না। এই গেল এক। 2 নম্বর হলো যে যারা জেলখানাতে ছিলেন, যাদের মধ্যে যারা স্টার পলিটিশিয়ান, যেমন ধরুন শাহজাহান খান সাহেব, হাসানুল হক ইনু সাহেব, তারপরে রাশেদ খান মেনন সাহেব, আমির হোসেন আমু, অলমোস্ট সবাই, ইনক্লুডিং আইনমন্ত্রী আনিসুল হক,
মনে হচ্ছে তারা সবাই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। অসাধারণ সুন্দর সুন্দর পোশাক পরে তারা ডেইলি কোর্টে আসছেন এবং তাদের নর্মালি যখন তারা রাজনীতি করতেন সেই সময়টিতে পোশাকের যে বহর ছিল, যেভাবে ইস্ত্রি করা, একেবারে ধুলাই করা বা লন্ড্রি থেকে এনে সেই যেভাবে তারা পোশাক পরতেন তার চেয়ে অনেক সুন্দর। আপনি যদি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সালমান এফ রহমান সাহেব, তারপর আনিসুল হক সাহেব, হাসানুল হক ইনু বা অন্যান্য যারা আছেন নিয়মিত যারা পাঞ্জামা পরতেন, শাহজাহান খান সাহেব সহ, তাদের দেখেন যে ওই যখন তারা ক্ষমতায় ছিলেন ওই সময়টাতে তাদের যে পোশাক আশাক ছিল, এখন তাদের পোশাক আরও পশ। মানে যেদিন তারা কোর্টে হাজির হবেন ওই দিন একেবারে নতুন পাঞ্জাবি, নতুন পাজামা, একেবারে ইস্ত্রি করা, ধবধবে পরিষ্কার। দ্বিতীয়ত তাদের চেহারাও সুন্দর হয়ে গেছে, কারোর মধ্যে হতাশা নেই এবং কোনো রকম ভয় ভীতি আতঙ্ক তাদের মধ্যে কাজ করছে না। বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে যে নির্বাচনের আগে আওয়ামী লীগের 2-4 জনকে ফাঁসিতে লটকানো হবে, কিন্তু এতে করে আওয়ামী লীগের কোনো বন্দী যারা আছেন তাদের মধ্যে কোনো রকম আতঙ্ক তো দূরের কথা, একটা মশা দেখলে যেভাবে ভয় পায় মানুষ, বিশেষ করে ডেঙ্গু বা অন্য যে কোনো জীবাণুবাহী ম্যালেরিয়া মশার কথা শুনলে, যারা একবার ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে, যারা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়েছে, তারা মশা দেখলে খুব ভয় পায়। কিন্তু অবাক করার ব্যাপার হলো যে তারা এমন নির্ভরভাবে আসা যাওয়া করছেন, তাদের মধ্যে কোনো ভয় ভীতি আতঙ্ক তো নেই, বরং যেভাবে যোগ করছেন, ঠাট্টা করছেন, মস্কারা করছেন, কথাবার্তা বলছেন এবং ধীরলয়ে তারা চলাফেরা করছেন, অ্যাজ ইট ইজ মনে হচ্ছে যে আওয়ামী লীগই ক্ষমতায় আছে। তারা ওখানে কিছু সময়ের জন্য আছেন এবং অভিনয় করছেন। আপনি চিন্তা করুন যে সাবেক আইনমন্ত্রী, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম সাহেব একদিন আদালতে খুব রাগ হয়ে গেলেন। এরপরে তাকে কয়েকদিন যাকে বলা হয় হ্যান্ডকাপ পরানো হলো, কিন্তু তাতে তিনি দমলেন না। আবার এখন আমি সর্বশেষ তাকে দেখলাম যে তিনি লাঠি হাতে করে কোর্টে আসছেন, কিন্তু একজন অসুস্থ বৃদ্ধ মানুষ অসুস্থ হলে তার যতটুকু শারীরিক অসুস্থতা থাকে অতটুকু পর্যন্ত, এর বাইরে কোনো রকম আবেগ, উৎকণ্ঠা, ভয় ভীতি আমি তাদের মধ্যে দেখিনি। একইভাবে কামাল মজুমদার, মিরপুরের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, উনিও প্রথম দিকে খুব হতাশ হয়ে পড়েছিলেন, তার আত্মীয় স্বজন কান্নাকাটি করতেন, কিন্তু এই সর্বশেষ তাকে যেভাবে দেখলাম মনে হলো যে তিনি আবার সংসদ সদস্য হবেন, আবার মন্ত্রী হবেন, আবার ইলেকশন করবেন। এই জন্য তার মধ্যে এক ধরনের যাকে বলা হয় আত্মবিশ্বাস চলে এসেছে। দলের যে সকল তরুণ তুর্কি, তার মধ্যে একমাত্র জুনায়েদ আহমেদ পলক ছাড়া মোরালের সবাই খুব চিয়ার্স মোডে আছে। এখন পলক এটা অভিনয় করতে পারে বা পলক কৌশল করতে পারে বা বিনয় দেখাতে পারে, কিন্তু আপনি যদি সাইদুল হক সুমন ব্যারিস্টার তার কথা চিন্তা করেন, হাজী সেলিম সাহেবের ছেলে যিনি সর্বশেষ সংসদ সদস্য হয়েছিলেন সুলাইমান সেলিম, তার কথা চিন্তা করেন, আপনি দেখবেন আরেকজন ওই যে মুক্তি, কবিরুল হক তালুকদার মুক্তি, নড়াইলের যে এমপি, এদের হাঁটা চলা, চালচলন, কথাবার্তার মধ্যে আওয়ামী লীগ যে ক্ষমতায় নেই, শেখ হাসিনা বাংলাদেশে নেই এবং আওয়ামী লীগের একেবারে চিরশত্রু সেই জামাত, বিএনপি, তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস, তারা সমন্বিতভাবে যে রাষ্ট্র চালাচ্ছে এটা তাদের মধ্যে দেখা যাচ্ছে না, অথচ 2024 সনে তারা একেবারে মাটির সঙ্গে মিশে গিয়েছিলেন। দীপুমনির সাম্প্রতিক সময় যে ডায়লগ ছেড়েছেন, হাসানুল হক ইনু যেভাবে মস্কারা করেছেন যে আপনাদের সঙ্গে হয়তো আর দেখা হবে না, এটা রীতিমতো ঠাট্টা, যে আমাকে তো ফাঁসিতে ঝুলাবেন, তো খুব দ্রুত আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাকে ফাঁসিতে ঝুলানো হবে, কাজেই আপনাদের সঙ্গে আমার আর দেখা হবে না। এই কথা বলে তিনি মূলত টিটকারি করেছেন। তো বোঝার চেষ্টা করুন যে তাদের আত্মবিশ্বাস কোন পর্যায়ে চলে গেছে। এবার আসুন তাদের যে সকল নেতাকর্মী দেশের বাইরে আছেন, অনলাইন প্ল্যাটফর্মে যারা কথা বলছেন, যেমন ফজলুল বারী আছেন, অস্ট্রেলিয়া থেকে কথা বলছেন, তারপরে সেই
নিজু মজুমদার কথা বলছেন, তারপরে নবনীতা চৌধুরী, সুলতানা রহমান, এরপরে জনাব হাসনাত, সম্ভবত তিনি ডাক্তার বা অন্য কিছু, অস্ট্রেলিয়াতে থাকেন, সেখান থেকে তিনি কন্টেন্ট তৈরি করছেন তারা, এবং তাদের সঙ্গে যারা সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের যারা নেতাকর্মী, আমি কারোর নাম মেনশন করব না, কিন্তু 1 বছর আগে যারা পালিয়েছিলেন তাদের কণ্ঠে যথেষ্ট ভয় ছিল, ভীতি ছিল, আতঙ্ক ছিল, চেহারাও নষ্ট হয়ে গিয়েছিল রীতিমতো। আমরা বরিশালের ভাষায় যেটিকে বলি ভ্যাসকাইয়া, মানে চেহারা ভ্যাসকাইয়া গিয়েছিল, চামড়া নষ্ট হয়ে গিয়েছিল। এখন সেখানে মনে হলো যে আজকে ঘি মাখা হয়েছে, অথবা সবে মাত্র আপনার একজন মানুষ 19, 20, 21 বছর বয়সে, মানে টিনেজটা যখন শেষ হয়, 19 বছর বয়সে টিনেজ, 20 বছর বয়সে বা 21 বছর বয়সে নারী এবং পুরুষের মধ্যে একটা নবযৌবন দেখা দেয়, চামড়ার মধ্যে একটা উজ্জ্বলতা দেখা দেয়। এবং ওই সময়টাতে সবচেয়ে কুৎসিত পুরুষটি তিনিও বা নারীটি তিনিও সবচেয়ে সুন্দর থাকেন। তো সেই অবস্থাতে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীদেরকে খুব বিমলিন দেখাচ্ছিল, বিধ্বস্ত দেখাচ্ছিল, দেশের বাইরে যারা চলে গেছেন তাদের সবার মধ্যে উজ্জ্বলতা চলে এসেছে। আমি সময় রেজাউল করিম সাহেবকে দেখলাম, তারপরে আমিনুল ইসলাম আমিন তাকে দেখলাম, SM কামাল হোসেনকে দেখলাম, বাহাউদ্দিন আসিমকে দেখলাম। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো জাহাঙ্গীর কবির নানক সাহেবকে দেখলাম। অসাধারণ, মানে জাহাঙ্গীর কবির নানক সাহেব যে ভাষায় কথা বলছেন এবং তার মধ্যে যে আত্মবিশ্বাস চলে এসছে এবং যেভাবে তিনি আবার যুদ্ধ করার জন্য যে দৃঢ়তা দেখাচ্ছেন, বাংলাদেশে থেকে আওয়ামী লীগের সবচেয়ে যখন সুসময় ছিল এবং তিনি সবচেয়ে যখন সুন্দরতম অবস্থানে ছিলেন মন্ত্রী, তখনও তার চেহারা শুরুতে এমন লাবণ্য এবং তার কণ্ঠে এমন লালিত্য এবং এতটা আত্মবিশ্বাস আমি নানক ভাইকে কখনো দেখিনি। আমার তো মনে হয় যে কিছুদিন পরে যদি অলনে ছাড়েন, তুফাইল সাহেব হঠাৎ করে সুস্থ হয়ে ওঠেন এবং রাজপথে নেমে যান, আমি খুব আশ্চর্য হব না। এই রাজনীতি, আওয়ামী লীগের যে রাজনীতি, এদের মধ্যে কী জাদু আছে, এরা কি বান জানে, কি টোনা জানে, কি তাবিজ কবাজ এরা করে, যে হঠাৎ করে একেবারে কবর থেকে বের হয়ে যেভাবে তারা একেবারে নবযৌবন লাভ করে, অনেকটা ফিনিক্স পাখির মতো। এ কি অদ্ভুত একটা ঘটনা। এরপর যদি সবার শেষে আপনি পুতুল এবং জয়ের কর্মকাণ্ড দেখেন, তো পুতুল এভাবে কোনো কাজ করছে না, কিন্তু জয় যথেষ্ট ম্যাচিউরড আচরণ করছে। আর শেখ হাসিনা, মানে অবাক ব্যাপার হলেও তার মধ্যে আমি সবসময় একটা তরুণীর সুলভ মনোভাব দেখেছি। ইভেন 2024-25 সনে 24 সনে একার ক্ষমতা হারানোর আগেও তিনি যখন দুষ্টমি করতেন, তিনি যখন কৌতুক করতেন বা তিনি যখন ফ্ল্যাটারিং করতেন, তখন মনে হতো যে তার বয়স 21-22 বছর। তার হাসি, তার কণ্ঠস্বর, মানে বুড়ো হলে মানুষ একটু কাঁপা কাঁপা ভাষায় কথা বলে, এলোমেলো হয়ে যায়, কণ্ঠটা কাঁপতে থাকে, হাসতে গেলে বিশ্রী লাগে, কিন্তু শেখ হাসিনার কোনো রকম চেহারাতে বিকৃতি ঘটেনি একদম শেষ দিন পর্যন্ত। তার হাত, তার পা এবং সবচেয়ে অবাক ব্যাপার হলো তার কণ্ঠ। মানে আশা ভোসলে এখন 100 বছর বয়সে যেভাবে জওয়ানে আঞ্জুমান হাসিনা দিলরুবা, বিখ্যাত গান, জওয়ানে জানেমান হাসিনা দিলরুবা, বা ইয়াইরে ইয়াইরে, মানে কি যে হৃদম আশা ভোসলের কণ্ঠে, কল্পনাই করা যায় না। তো ইয়াইরে ইয়াইরে, এই যে গানটা, প্যার প্যার করতে করতে দিল দিয়ে দেয়া, দিল দিয়ে দিয়া, মানে অসাধারণ যে সকল মেলোডি গানগুলো 100 বছর বয়সে এখনও মঞ্চ কাঁপিয়ে আশা ভোসলে গাইতে পারেন। কিংবা মৃত্যুর একেবারে পূর্বক্ষণে যেভাবে লতা মঙ্গেশকর গান গাইতেন, একইভাবে শেখ হাসিনা যে তার রাজনৈতিক কথাবার্তাগুলো বলছেন, মনে হচ্ছে সারে গামা পা দা নি সা, এর যে তাল লয় ছন্দ, মানে ওনার রাজনীতির তাল লয় ছন্দ একটাও এলোমেলো হচ্ছে না। কোথায় রাগ হতে হবে, কোথায় ভয় দেখাতে হবে, কোথায় থামতে হবে, কোথায় পয়েন্ট করতে হবে, এবং যেভাবে তিনি এখন কথাবার্তা বলছেন, আমার কাছে মনে হয় যে এখন উনি যেভাবে চিন্তা ভাবনা করে কথাবার্তা বলছেন, গবেষণা করে কথাবার্তা বলছেন, এর অর্ধেক পরিশ্রম যদি তিনি 2009 থেকে 2024 সন পর্যন্ত করতেন, তাহলে ভিন্ন ইতিহাস তৈরি হতো।
সম্পূর্ণ ভিন্ন ইতিহাস তৈরি হতো। এখন তার রাগ নিয়ন্ত্রিত, তার কণ্ঠ নিয়ন্ত্রিত, এবং তিনি যা কিছু করছেন ধীরে সুস্থে পরিকল্পনা করে কাজ করছেন। তো এই যে আওয়ামী লীগের যে অবস্থা, সেই অবস্থাতে তারা হঠাৎ করে বাঘের মতো গর্জন করছেন, সিংহর মতো হালুম করে ঝাঁপিয়ে পড়ছেন এবং এরকম একটা ভাব দেখাচ্ছেন। আর এটার ফলে কি হলো, আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা অনেকে মুখ ফুটে বলেই ফেলছেন যে আওয়ামী লীগ আসতে দেওয়া যাবে না, আওয়ামী লীগ আসলে আমাদের পিঠে চামড়া থাকবে না, শেখ হাসিনা যদি আসে তাহলে তার পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাবেন না, ইত্যাদি নানা রকম যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, সেই ন্যারেটিভের পাশাপাশি আরেকটি খবর আপনাদেরকে বলি। দেখলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানে বুলেট প্রুফ খালেদা জিয়ার জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার জন্য যাকে বলা হয় অনুমতি দিয়েছে এবং তাদের প্রাইভেট সিকিউরিটি বাহিনী মানে মেনটেন করার জন্য, আগ্নেয়াস্ত্র ব্যবহার করার জন্য অনুমতি খুব দ্রুত তাদেরকে দেয়া হবে। এখন আপনার কি মনে হয় যে জামাতকে ভয় পেয়ে, এনসিপিকে ভয় পেয়ে, জাতীয় পার্টিকে ভয় পেয়ে তারেক রহমানের সিকিউরিটি বা বেগম জিয়ার সিকিউরিটির জন্য এই আয়োজন নেওয়া হচ্ছে? অবশ্যই নয়। তারা ভয় পাচ্ছে, বিএনপি ভয় পাচ্ছে আওয়ামী লীগকে, এবং সেই আওয়ামী লীগকে এক বছর পরে তো ভয় পাওয়ার কথা না, গত এক বছরে তাদের ভয় আরও কেটে যাওয়ার কথা এবং তাদের আত্মবিশ্বাস বেড়ে যাওয়ার কথা, এবং যারা এই মুহূর্তে ক্ষমতা আছেন তারা আওয়ামী লীগের যে নাম, নিশানা, গন্ধ, এগুলো একেবারে তাদের ডিকশনারি থেকে মুছে দেওয়ার কথা, কিন্তু সেটা কেন উল্টো হয়ে যাচ্ছে? আর যখন প্রকৃতিতে এই ঘটনা ঘটে, তোমারে বুদ্ধি বেজে গোকুলে বাড়িছে, আপনি যেটার ভয় করবেন ও আপনাকে ধরবেই। আপনি মানে যে বিষয় নিয়ে আতঙ্কগ্রস্ত থাকবেন, মনের মধ্যে কুট করে যার কথা আপনার মনে হবে, ও আপনাকে একদিন না একদিন আপনাকে ভোগাবে, এবং এটাই নিয়তি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আওয়ামী লীগের পতন হবে এবং আজকে জামাতের যে অবস্থা, এবং জামাত যেভাবে আইসিটি মানে এই যে যা কিছু করছে, তো এই বিষয়টি শেখ হাসিনা টের পাননি, কিন্তু 2012-13 সনে আওয়ামী লীগের বুদ্ধিজীবী যারা আছেন তারা কিন্তু টের পেয়েছিলেন, এবং মুনতাসির মামুন 71 টেলিভিশনে বলেছিলেন যে এটা অস্বাভাবিক কিছু নয়, এমন একদিন আসবে যখন আওয়ামী লীগের বিচার জামাত করবে, এবং আমরা যেভাবে এখন যুদ্ধ অপরাধীদের বিচার করছি ঠিক একই প্রক্রিয়ায় আমাদেরও বিচার তারা করবে। এই অসম্ভব, বাংলাদেশে অসম্ভব বলে কিছু নেই। এটা হলো রাজনীতির দার্শনিকতা। জানিয়ে দিয়েছে যে তারা এটা পারবে না, তাদের পর্যাপ্ত লোকবল নেই। তার চেয়েও আমার কাছে যেটা মনে হয় যে তারা আসলে এই সেনাবাহিনীকে হাতকড়া দিয়ে আইসিটিতে নিতে চাচ্ছে না, সুতরাং পুলিশ তাদের অ্যারেস্ট করে হাতকড়া দিয়ে আইসিটিতে নিয়ে যাবে, এটি আমার মনে হয় হয়তো কাল হবে না। আমি আরো শুনেছিলাম যে তারা হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ক্যান্টনমেন্টে, যেখানে তারা বর্তমানে রয়েছে অফিসার্স মেসে, সেখান থেকে হয়তো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তারা অ্যাপিয়ার করতে পারে। আর আরেকটি বিকল্প হতে পারে যে সেনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তাদের আইসিটিতে নিয়ে যেতে পারে, অথবা এর কোনোটাও নাও হতে পারে। আমি ঠিক এক্স্যাক্টলি আমি জানার চেষ্টা করিনি, কিন্তু যেভাবেই হোক এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এই গুম, খুন, এইসব অভিযোগে এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা, এই সব কিছু নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যে চরম অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। এবং কালকে যদি পুলিশ তাদের গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে আইসিটিতে প্রডিউস করে, তাহলে সেটা হবে সেনাবাহিনীর গালে জুতো দিয়ে আঘাত করার মতো একটা বিষয়, মানে চরম অপমান, অসম্মান। এবং এই বাহিনী ধ্বংসের যে আমরা বারবার বলছি যে সেনাবাহিনীকে ধ্বংসের একটি চক্রান্ত চলছে, যে চক্রান্তের সাথে স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান পর্যন্ত জড়িত, সেটি আমরা দেখতে পাচ্ছি। এবং জাতিসংঘ, আমি খুব অবাক হয়ে দেখছি যে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে খুব বেশি নাক গলাচ্ছে। তারা গত বছরের জুলাই আগস্টের যে জঙ্গি আন্দোলন, সেই আন্দোলনেও সেনাবাহিনীকে তারা একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে কাজ করবার জন্য প্ররোচিত করেছিল, এবং তারা সেই টুলস হিসেবে ইউএন পিস কিপিং মিশনের যে আর্মি যায় সেটা দরকার হলে বন্ধ করে দেবে, এরকম একটা হুমকিও তারা সেই সময় সেনাপ্রধানকে দিয়েছিল। এবং আজকে আমরা দেখলাম গত সপ্তাহে এই আইসিটি
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একটা প্রেস কনফারেন্স করছে এবং সেখানে হুমা খান নামে একজন উপস্থিত রয়েছেন। এই হুমা খান হলেন বাংলাদেশে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনে অফিস খোলা হয়েছে সেটার বাংলাদেশ অফিসের চিফ। তো একজন ইউএন কর্মকর্তা কি করে একটি বিতর্কিত ট্রাইব্যুনালে সংবাদ সম্মেলনে তার চেয়ে আরো বেশি বিতর্কিত এই জামাতি যুদ্ধ অপরাধীদের আইনজীবী তাজুল ইসলামের পাশে দাঁড়িয়ে সেখানে কথা বলেন। এই সব মিলিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশে যে একটা গভীর সংকট, একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের খেলার মাঠ হয়ে গেছে, সেই মাঠে ইউএন এর একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট হলো যে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া, এবং বাংলাদেশকে নিয়ে যেসব ভয়াবহ ষড়যন্ত্রের কথা আমরা মাঝে মধ্যে শুনছি তার যদি অর্ধেক এমনকি সিকিভাগও বাস্তবায়িত হয় সেটা হবে ভীষণ 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 মানে মানে আমাদের সবার জন্য খুবই খারাপ। হ্যাঁ, যে বাংলাদেশের একটা অংশ, মিয়ানমারের একটা অংশ, ভারতের একটা অংশ নিয়ে ক্রিশ্চিয়ান স্টেট করার যে একটা মাস্টার প্ল্যান দীর্ঘদিন ধরে আমেরিকার রয়েছে, সেটি থেকে তারা যে সরে এসেছে সেই লক্ষণ কিন্তু আমরা এখনো দেখছি না। সুতরাং সেনাবাহিনী একটা খুব সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং সেনাবাহিনীর সম্মান রক্ষার্থে আমি আশা করেছিলাম যে বাংলাদেশের দুই একটা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, যারা তাদের জন্ম ক্যান্টনমেন্টে, তারা অন্তত সেনাবাহিনীর এই যে সময়ে তারা একটা স্ট্যান্ড নিবে। কিন্তু আমি জানি না তাদের রাজনৈতিক অবস্থান কি, যে সেনাবাহিনীকে যেভাবে অপমানিত, অসম্মানিত এবং ক্ষমতাহীন করা হচ্ছে গ্রাজুয়ালি, তার ভবিষ্যতে যে কি হবে সেটা আসলে আমাদের দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে বলে আমার মনে হয় না। আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে এই সেনাবাহিনীর বা ডিজিএফআই বলেন, এদের কিন্তু খুব স্ট্রং লিগ্যাল টিম আছে, এবং আমি একটা পরামর্শ দিয়েছিলাম যে এই লিগ্যাল টিমের উচিত হবে প্রথমত হলো যে আইসিটিতে এই গুম খুন এগুলো বিচার করা যায় কিনা সেটি নিয়ে চ্যালেঞ্জ করা। দ্বিতীয় হলো যে আরো সম্প্রতি যে একটা ক্লজ অ্যাড করে দিয়েছে যে কারো বিরুদ্ধে চার্জশিট মানে গঠিত হলেই সে আর সরকারি পদে থাকতে পারবে না, সরকারি চাকরি করতে পারবে না। এটা তো খুবই ইললিগাল একটা কাজ। বিচারে দোষী প্রমাণিত হওয়ার আগে আপনি তাকে সাজা দিয়ে দিচ্ছেন। তো সেটাও আমার ধারণা সেনাবাহিনীর পক্ষ থেকে, সেনাবাহিনীর লিগ্যাল টিমের এটা নিয়েও চ্যালেঞ্জ করা উচিত। আমি যতদূর খবর পেয়েছি আমার একজন পরিচিত আইনজীবীর মাধ্যমে, যে তার এই মানে আর্মির লিগ্যাল টিমগুলো এটা নিয়ে কয়েকদিন ধরেই কাজ করছে এবং তারা বেশ লম্বা লম্বা সাবমিশন তৈরি করেছে। এখন তারা চাইলে রিট করতে পারে হাইকোর্টে। আইসিটির অনেক আইসিটি তো বেসিক্যালি যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য করা হয়েছিল, সে ৭১ সালের মুক্তিযুদ্ধের অপরাধী যারা, যে মানবতা বিরোধী অপরাধ করেছিল যারা, পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর ছিল যারা, তাদের বিচারের জন্য করা হয়েছিল। সেখানে অবৈধ অধ্যাদেশের মাধ্যমে অবৈধ ইউনূস সরকার যেটা করছে, এবং খুবই অবাক হলো যে এই যে জাতিসংঘ শেখ হাসিনা সরকারের আমলে পান থেকে চুন খসলে চিৎকার করে উঠত, গত ১৪-১৫ মাসের ইউনূস রেজিমে যে এত মানবাধিকারের লঙ্ঘন হচ্ছে, এত হত্যা, এত খুন, এত গুম, গণমাধ্যমের স্বাধীনতা গলা টিপে ধরা হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট দেখিনি। সো জাতিসংঘের যে ম্যান্ডেট, একটা দেশে তার যে অবস্থান, বাংলাদেশে এসে জাতিসংঘ সেটা সম্পূর্ণ খুইয়ে ফেলেছে। এবং জাতিসংঘ নিয়ে আরো কিছু কথা বলবো। অনেকেই, আমার মনে হয় যে বাংলাদেশে জাতিসংঘের ভূমিকা নিয়ে আমরা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে কথা বলি, তাদের সবার মিলে কথা বলা উচিত। আমিও কাজ শুরু করেছি তার জাতিসংঘের বাংলাদেশে বিতর্কিত ভূমিকা নিয়ে, এবং জাতিসংঘ যেটা বাংলাদেশে করছে সেটা তার নিজের ম্যান্ডেটের বিরুদ্ধে। জাতিসংঘ তো এই কাজটা করতে পারেন, এবং সেনাবাহিনী ধ্বংসে জাতিসংঘের এই ভূমিকা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দেখা যাক কাল কি হয়। সেনাপ্রধান ওয়াকার তিনি তো অলরেডি বাহিনীটাকে একেবারে খাদের কিনারে নিয়ে আসছেন। এখন দেখা যাক যে বাহিনীটাকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেন, নাকি তিনি শেষ মুহূর্তে হলেও সেনাপ্রধান হিসেবে কিছু করবেন। যদিও ব্যক্তিগতভাবে আমি জেনারেল ওয়াকার খানের উপরে আদৌ আস্থা রাখতে রাজি নই। প্রিয় বন্ধুরা, আপনারা জানতে চেয়ে এর কারণ হলো দুটো দলই সেনাবাহিনী দ্বারা বিভিন্ন সময় নানাভাবে বিপদে পড়েছে, বিপত্তির মধ্যে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে।
1975-এর 15ই আগস্টের পর আওয়ামী লীগের উপর যে জুলুম এবং অত্যাচার নেমে এসেছিল এবং যে যাকে বলা হয় মার্শাল লয়ের যে জাতাকল, এটা আওয়ামী লীগকে যেভাবে বিধ্বস্ত করেছিল তার কারণে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ট্রমা কাজ করে 75 পরবর্তী সময় ইন জেনারেল নেতাকর্মীদের মধ্যে, যা শুধু মারাত্মকভাবে সেনাবাহিনী দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে সব জামানাতে। আর বঙ্গবন্ধু জামানাতে রক্ষী বাহিনীর যে অত্যাচার, এই অত্যাচারের কাহিনী এখনো যদি কোনো বনভূমিতে নিয়ে ছেড়ে দেওয়া হয়, সেই বনভূমির যে পশু পাখি তারা স্তব্ধ হয়ে যাবে। কোনো বৃক্ষের উপর যদি ছেড়ে দেওয়া হয়, ওই বৃক্ষের কান্না শুরু হয়ে যাবে এবং সেখানে যত পাখপাখালি আছে সকলে গান বন্ধ করে আর্তচিৎকার দিয়ে সেখান থেকে পালিয়ে যাবে যদি রক্ষী বাহিনীর অত্যাচারের কথা স্মরণ করেন। আপনারা বিএনপি জামানাতে 1/11-এর সময়টাতে, মানে ক্ষমতার যখন বিএনপি উচ্ছেদ হলো সেই সময়টাতে যে অত্যাচার হয়েছে, তারেক রহমান সাহেবের উপর যে অত্যাচার, কোকোর উপর যে অত্যাচার, বিএনপির অনেক নেতাকর্মীর উপর যে অত্যাচার, সেটি নিয়ে কতগুলো মজার মজার কাহিনী বলবো। তার আগে এরশাদ জামানাতেও কিন্তু সেনাবাহিনীর দ্বারা আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীরা মারাত্মকভাবে যাকে বলা হয় অত্যাচারের শিকার হয়েছে। তো এই সকল কারণে বিএনপি এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী, বিশেষ করে যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, যাদের বয়স 50-এর উপরে, তাদের মধ্যে সেনাবাহিনীর সম্পর্কে একটি ভীতিকর অবস্থা রয়েছে। সেনাবাহিনীর নাম শুনলে, তাদের পোশাক দেখলে, তাদের গাড়ি দেখলে বিএনপি এবং আওয়ামী লীগের নেতাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। যাদেরকে সেনাবাহিনী টানিয়ে পিটিয়েছে, পিঠমোড়া করে বেঁধেছে, পা দুটো বেঁধে উপরে টানিয়ে বস্তার মধ্যে মুখ পরে তারপর বেধড়ক পিটিয়েছে, যাদের হাড্ডি গুড্ডি ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, তাদের মধ্যে যে কি দুঃস্বপ্ন, কি ট্রমা, কি বেদনা আপনি কল্পনা করতে পারবেন না। এবং এই ধরনের মার খাওয়ার পর মানুষের নিউরোলজিক্যাল যে বায়োলজি রয়েছে, মস্তিষ্কের চিন্তা চেতনা, এগুলো এলোমেলো হয়ে যায়। অনেকের রিপ্রোডাক্টিভ পাওয়ার, সন্তান উৎপাদন করার ক্ষমতা, এটা নষ্ট হয়ে যায়। অনেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এবং মিলিটারির যে কেবলমাত্র মার সেটা নয়, তারা সাইকোলজিক্যালি, মানসিকভাবে যে টর্চার করতে পারে, সেই টর্চারের ফলে অনেকগুলো মানুষ তার স্বাভাবিক হাঁটাচলা পর্যন্ত নষ্ট হয়ে যায়। স্বয়ং হুসাইন মোহাম্মদ এরশাদ, আমি তাকে খুব ঘনিষ্ঠভাবে দেখেছি। যখন তিনি যেতে চাইলেন না ইলেকশনে 2014-তে, যখন থেকে তুলে নেওয়া হলো, ওই সময়টা তিনি আমাকে বলেছিলেন যে ওরা কত ভালো, আমাকে ইচ্ছে করলো মারতে পারতে, কিন্তু আমাকে মারেনি। কিন্তু আমি তার কথাবার্তার মধ্যে দেখলাম যে আগের সেই হুসেন মোহাম্মদ এরশাদ নেই। 2014-র আগের যে হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন, 2014-র পরে তিনি আরও এলোমেলো হয়ে গেছেন। এবং ওই সময়টাতে তাকে তুলে নিয়ে যে মানসিক অত্যাচার করা হয়েছে, কেউ কেউ বলেন যে তার গালের উপর চড় বসিয়ে দেওয়া হয়েছে, সত্য মিথ্যা আমরা কিচ্ছু জানি না, কিন্তু তার মধ্যে স্বাভাবিকতা ছিল না। আপনি যদি বিচারপতি সিনহার বক্তব্য দেখেন, কথাবার্তা দেখেন, ব্যক্তিত্ব দেখেন, সিনহা যতদিন চিফ জাস্টিস ছিলেন ততদিন তার কথাবার্তা লক্ষ্য করেন, ধারাবাহিকতা, এবং এখন তিনি দেশের বাইরে আছেন, ঠিক এখনও তার একটা সাক্ষাৎকার নিয়ে দেখেন, আপনি সেই ধারাবাহিকতা দেখতে পাবেন না। তো এই যে সেনাবাহিনীর অত্যাচার, সেনাবাহিনীর মার, এটাকে কাউন্ট করে, স্মরণ করে বড় বড় রাজনৈতিক দল যারা আছে তারা সবসময় সেনা শাসন থেকে নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করে, সেনাবাহিনীর সঙ্গে কোনো রকম কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফ্লিক্ট এতে জড়ায় না। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, সেটি হলো বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর মধ্যে একটা সেনাবাহিনীর ভীতি ছিল, এই জন্য তিনি প্রথম থেকেই যাকে বলা হয় পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে চেয়েছিলেন। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের কারণে পুরো শেখ পরিবারের মধ্যে সেনাবাহিনীর ভীতি ছিল। তারাও ফলে তার যে 15 বছরের শাসনামল শেখ হাসিনার, তারা সেনাবাহিনীকে বিলাসী করেছেন, চাকচিক্যময় করেছেন
এবং খুব কৌশলে তাদেরকে, যাকে বলা হয় তাদের যে পেশাদারিত্ব, সেই পেশাদারিত্বটা থেকে সরিয়ে তাদেরকে অর্থ, বিত্ত, ক্ষমতা, লোভ, লালসা, কামনা, বাসনা এসবের দিকে ঠেলে দিয়েছেন। এবং এটা তারা যে পড়াশোনা করেছেন, আওয়ামী লীগের অনেক লোক আছেন যারা সুদীর্ঘ মেয়াদে পড়াশোনা করেছেন এবং অনেক অভিজ্ঞতা তাদের রয়েছে। এবং এই কাজটি যে তারা করেছেন, তারা সেই হিরোডোটাসের বই থেকে যে তথ্য, সেই তথ্য নিয়েই তারা এই কাজটি করেছেন। তথ্যটা হলো এরকম যে পারস্যের সর্বকালের সেরা রাজা, পৃথিবীর তাকে বলা হয় যে তার মতো এরকম মহামানব রাজা এবং ঋষি পৃথিবীতে আর কখনো আসেনি। তিনি হলেন সাইরাস দ্য গ্রেট। সাইরাস দ্য গ্রেট। অনেকে তাকে বাদশাহ জুলকারনাইন হিসেবে অভিহিত করেন। তো সেই সাইরাস সেই আজকের যে তুরস্কের একটি অঞ্চল দখল করলেন, মিডিয়া। রাজ্যের নাম ছিল লিডিয়া, আর তখন সাইরাসের রাজ্যের নাম ছিল মিডিয়া। যুদ্ধের এক পর্যায়ে লিডিয়ার যে সম্রাট ক্রেশাস, তিনি আত্মসমর্পণ করলেন এবং চুক্তি অনুযায়ী তিনি সাইরাসের প্রধানমন্ত্রী হিসেবে অভিষিক্ত হলেন। তো তাকে নিয়ে পুরো লিডিয়ার বিস্তীর্ণ অঞ্চল তিনি তার যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করার জন্য সেনা অভিযান চালাচ্ছেন। কিন্তু একটি দুর্ধর্ষ জাতি, কোনো অবস্থাতেই তারা জয় স্বীকার করছে না, তারা গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। তো সাইরাস খুব আশ্চর্য হয়ে গেলেন যে যেখানে পুরো রাষ্ট্র, সাম্রাজ্য, মানে লিডিয়া সাম্রাজ্য তখন মিডিয়ার চেয়ে অনেক বড় ছিল, মানে সাইরাসের যে রাজ্য তার চাইতে তিনি যে রাজ্যটি জয় করলেন সেটা অনেক বড় ছিল। তো তিনি অবাক হয়ে বললেন যে পুরো আপনার যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের পুরোটা দখল করেছে এবং আপনি নিজে এই রাজ্যের সম্রাট হয়ে, ক্রেশাসকে তিনি বলছেন, আমার প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরও এই অপদার্থরা যুদ্ধ কেন করছে? তো বললো যে ওদের ট্রেনিং এবং ওদের জাতিসত্তা এবং ওদের রক্তের মধ্যে যে মিলিটারি জিনিয়াসনেস আছে, এই কারণে যুদ্ধ দিয়ে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন না। তাহলে কি করতে হবে? আপনি রাস্তায় রাস্তায় অঢেল খাবার রেখে দিন। যারা গেরিলা যুদ্ধ করছে এবং তারা তাদের খাদ্য সংকট রয়েছে, একটু পরে এসে তারা খাবার পেয়ে তারা ঘুমিয়ে পড়বে, অলস হয়ে যাবে। এভাবে আপনি রেশনিং দিতে থাকেন কৌশলে, রাস্তায় রাস্তায় খাবার ছড়িয়ে দিন, কয়েকদিন দেওয়া হলে এইভাবে। এরপরে দামি জামা কাপড়, রেশমি জামা কাপড় আপনি রাস্তায় ফেলে রাখুন, করা হলো। এভাবে গেল কয়েক মাস। তারপরে বললো যে আপনি রাস্তায় রাস্তায় স্যান্ডেল, জুতো এগুলো রাখেন। এর কারণ হলো তখন মিলিটারি জুতো পরতো না, খালি পায়ে যুদ্ধ করত। তাই করা হলো। এরপরে বললো যে আপনি রাস্তায় কিছু বাদ্যযন্ত্র রাখুন যেন তারা সেই গান বাজনা করতে পারে। তাই করা হলো। এরপরে তাদের বিরুদ্ধে আর যুদ্ধ করতে হয়নি, এমনিতেই ওই এলাকা দখল হয়ে গেল। আমাদের সেনাবাহিনী আপনি দেখবেন 2014 সনের পরে, 18 সনের পরে, 24 সনের পরে গ্র্যাজুয়ালি প্রত্যেকটি ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ সেই বিশাল কনসার্টের আয়োজন করেছিল। সেই গান বাংলার তাপস থেকে শুরু করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব জায়গা থেকে শিল্পী গায়কদেরকে এনে নাচ গানে মোটামুটি সকল ক্যান্টনমেন্টগুলোকে যাকে বলা হয় একটা বালাখানা বানিয়ে ফেলা হয়েছিল। তাদেরকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, যে সকল বৃত্তবিলাস দেওয়া হয়েছে, ফলে এদের সিনার চাইতে কোমর ভারী হয়েছে, এদের কলিজার চাইতে গুর্দা মোটা হয়েছে, তাদের হাত পায়ের যে পেশি, এই পেশির চাইতে তাদের জিহ্বা, এটার পেশি বেশি শক্ত হয়েছে। তারা কথা বলায় পটুত্ব অর্জন করেছে, কিন্তু তাদেরকে যদি 100টা বুক ডাউন দিতে বলেন তারা পারবে না, পাহাড়ে উঠতে বলেন তাদের অনেকের হাঁটু ভেঙে যাবে। এই 15 বছর ধরে ধরে ওই যে সাইরাস দ্য গ্রেট অ্যান্ড ক্রেশাস দ্য গ্রেট, দুজনে খুব বিখ্যাত সম্রাট ছিলেন, তাদের এই থিওরিটি, যেটি হিরোডোটাসের দ্য হিস্ট্রি অফ বইতে উল্লেখ আছে, এটা আওয়ামী লীগের যারা কর্তা ব্যক্তি তারা পড়েছিলেন, আমি শিওর, এবং তারা এই কাজটি করেছেন। তো ফলে কি হলো যে মিলিটারি আর সেই মিলিটারি থাকেনি,
তারা বন্ধু হয়ে গেছে, ভাই হয়ে গেছে, ব্যবসায়ী হয়ে গেছে, কন্ট্রাক্টর হয়ে গেছে, চিত্রশিল্পী হয়ে গেছে, লেখক, কবি, সাহিত্যিক হয়ে গেছে। এটা সেই মিলিটারি ইমেজ তাদের মধ্যে নাই। এটা হয়েছে শেখ হাসিনা যে কাজটি করেছেন ম্যাটিকুলাসলি উইথ মেন্সরিয়া, যে আমার পরিবারের বিরুদ্ধে যা কিছু করেছ তার মধুর প্রতিশোধ আমি নিলাম। এটা হতে পারে, নাও হতে পারে, আমি আমার ব্যাখ্যা বললাম এবং এই কথাগুলো আমি এখন বলছি না তা নয়। আমি একই কথাটা জাতীয় টেলিভিশনে বলেছি, জাতীয় পত্রপত্রিকায় লিখেছি, আমার ইউটিউব চ্যানেলে বলেছি, একাধিকবার যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তখন বলেছি। যা হোক, এখন যেটা বলছিলাম এটা গেল আওয়ামী লীগের কথা। বঙ্গবন্ধুর মেনস্ট্রিয়াটা কেন ছিল? পাকিস্তান জমানাতে তিনি বেশিরভাগ সময়, বিশেষ করে আইয়ুব খানের আমলে সেনাবাহিনী দ্বারা যে জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। ইয়াহিয়া খানের জমানাতে তিনি যেভাবে আগরতলা মামলার আসামি রূপে, না এটা তো আইয়ুব খানের জমানাতেই, আগরতলা মামলার আসামি রূপে তিনি যেভাবে ক্যান্টনমেন্টে নির্যাতিত হয়েছেন, আবার একইভাবে 1971 সনে যেভাবে সামরিক বাহিনী দ্বারা তিনি গ্রেপ্তার হয়ে পাকিস্তানের কারাগারে ছিলেন। ফলে পাকিস্তান থেকে আসার পরে বঙ্গবন্ধুর যে ধারাবাহিকতা, তার যে রাজনীতির প্রাজ্ঞতা, তার সাহস এবং শক্তি, এটা কিন্তু অতটা অবশিষ্ট ছিল না যেটা 1969 পূর্ববর্তী বঙ্গবন্ধুর ছিল। বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করে তার যে শক্তিমত্তা, তার যে লিডারশিপ, এটার অলমোস্ট 50% মাইনাস করে দেওয়া হয়েছে। আপনি তার জেলে যাওয়ার আগের বক্তব্য দেখেন, তার ব্যক্তিত্ব দেখেন, হাঁটা চলা দেখেন, আর জেল থেকে বেরোনোর পর অর্থাৎ 69-এর গণ অভ্যুত্থানের পর বঙ্গবন্ধুকে বোঝার চেষ্টা করেন। আজকের সালাউদ্দিন সাহেব, আজকের মির্জা ফখরুল যেভাবে শান্তির দূত হয়ে গেছেন, ঠিক একইভাবে বঙ্গবন্ধু 69 গণ অভ্যুত্থানের পর বিপ্লবীর চাইতে শান্তির দূত হয়ে গিয়েছিলেন এবং এই কাজটি মিলিটারিরা তার অত্যাচারের মাধ্যমে করেছিল এবং তিনি ক্ষমতা আরোহণ করেই ওটা কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক না কেন তিনি একটা বিশ্বস্ত রক্ষী বাহিনী তৈরি করার চেষ্টা করেছিলেন। বিএনপির জন্য এই ইতিহাস আরও নির্মম। জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন প্রায় প্রতি রাতই তাকে সামরিক যে কু, এটার আতঙ্ক তাড়া করত এবং মৃত্যু ভয় তাকে কতটা তটস্থ রাখত তার কিছু উদাহরণ তার ঘনিষ্ঠজন যারা ছিলেন, মীর শওকত আলী, কর্নেল অলি এখনও জীবিত আছেন, আপনারা তার কাছ থেকে জেনে নিতে পারেন। প্রতি মুহূর্তে সবাইকে তিনি সন্দেহ করতেন, সামরিক বেসামরিক সবাইকে তিনি সন্দেহ করতেন এবং সেই সন্দেহের মধ্যেই কিন্তু তাকে প্রাণ দিতে হয়েছে। এরপর জাস্টিস সাত্তারের আমল, সাত্তারের ক্ষমতাচ্যুতি, তো পুরো এরশাদের জামানাতে সামরিক বাহিনী ডিজিএফআইয়ের যে অত্যাচার বিএনপির উপর চলেছে, বিএনপির একটা জেনারেশন তছনছ হয়ে গেছে। এমনকি বিএনপির যে সকল সূর্য সন্তান ছাত্রদলের মধ্যে ছিল, তাদের একটা অংশ সেনাবাহিনী নিয়ে অত্যাচার করে, জুলুম করে তাদেরকে একেবারে ভীত সন্ত্রস্ত বানিয়ে মূল দলের রাজনীতি থেকে বিচ্যুত করে ফেলেছে। আরেকটি গ্রুপকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে বেঈমান, মুনাফিক এবং চরিত্রহীন বানিয়ে ফেলেছিল এরশাদের জমানাতে। ফলে যে ছাত্রদলকে নিয়ে আমরা খুবই গর্ব করি, সেই ছাত্রদলের শীর্ষ পর্যায়ের দুটো গ্রুপ ছিল। একটা গ্রুপকে জেলে পুরে অত্যাচার করে শেষ করে দেওয়া হয়েছে, একটা গ্রুপকে মেরে ফেলা হয়েছে। সেই বাবলুকে মেরে ফেলা হয়েছে, নিরুকে জেলে নেওয়া হয়েছে, আবার জেল থেকে বের করা হয়েছে, অভিকে বের করা হয়েছে। এগুলো নিয়ে অনেক গল্প কাহিনী আছে। অন্যদিকে যারা বাইরে ছিলেন, আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, তাদের সম্পর্কে নানা রকম কথাবার্তা আছে। এগুলো সবই মিলিটারির অত্যাচার। তারপর যখন 1/11 হলো, সেই 1/11-এর সময় তারেক জিয়ার প্রতি, খালেদা জিয়ার প্রতি, বেগম জিয়ার প্রতি, কোকুর প্রতি, টোটাল পরিবার, সাইদ ইস্কান্দার থেকে শুরু করে সবার প্রতি যে অত্যাচার হয়েছে, তার ফলে বিএনপি আওয়ামী লীগ মিলিটারিকে যতটা ভয় পায় তার চেয়েও বিএনপি কিন্তু কার্যত ফলত বেশি ভয় পায়। এটা হলো বাস্তবতা। আর এই কারণে কি হচ্ছে, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দাবিদারি করে তারপরে যে কোনোভাবে জেনারেল ওয়াকারের সাথে কোনো বিরোধিতা না করে একটা নির্বাচন অনুষ্ঠান করানোর জন্য বিএনপি যতটা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, কসরত দেখাচ্ছে, চেষ্টা তদবির করছে,
এটা বিএনপির জীবনে কোনোদিন হয়নি। এতটা নেগোশিয়েবল এবং এতটা আত্মসমর্পণকারী, এতটা মাথা নোয়ানো বিএনপি জীবনে আমি কখনো দেখিনি। এর একমাত্র কারণ হলো এখন যে একটি অবস্থায় এসে পৌঁছে গেছে দেশ, না হয় এসপার না হয় ওসপার, এসপার না হয় ওসপার। মানে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি টিকে থাকেন ভালো, ইলেকশন হলে ভালো, আর যদি না হয় এখানে জরুরি অবস্থা এবং মার্শাল ল ছাড়া আর কোনো উপায় নেই। তো বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এই যে সামরিক ভীতি, আপনি দেখুন এখন আওয়ামী লীগের লোকজন যেভাবে ওয়াকারুজ্জামান সাহেবকে গালাগাল করছেন, ওটা এক ধরনের ভয় থেকে খুব অকথ্য ভাষায় গালাগাল করছেন, সামরিক বাহিনীকে বেঈমান বলছেন, মুনাফিক বলছেন। আবার বিএনপির যারা লোকজন তারা সেনাবাহিনী সম্পর্কে কিছু বলছে না, কিন্তু পুলিশের 14 কোটি উদ্ধার করে দিচ্ছে। আওয়ামী লীগের সিল যেখানে যেখানে আছে, গোপালগঞ্জ যেখানে যেখানে আছে, তছনছ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই যে যে অবস্থা, এটাকে আইনের ভাষায় বলা হয় ম্যানসরিয়া, সেই ম্যানসরিয়া ঘটছে। কিন্তু অবাক করার ব্যাপার হলো যাদের বয়স 40-এর নিচে, তাদের একটা বিরাট অংশ মিলিটারিকে ভয় পায় না, ভয় পাচ্ছে না। এটা অনভিজ্ঞতার কারণে। রাজনীতিতেও তাদের অভিজ্ঞতা নেই, আর তারা এই ধরনের পরিবেশ পরিস্থিতিতে কখনো পড়েনি। দ্বিতীয়ত, যে সমস্ত লোকজন সরকার চালাচ্ছে, ডক্টর ইউনূস থেকে শুরু করে ওনার উপদেষ্টা মণ্ডলী, বিশেষ সহকারী, তারা মিলিটারির যে এই যে স্যাঁচা দেওয়ার যে গুণাবলী, অত্যাচার করার গুণাবলী, পিটুনি দেওয়ার গুণাবলী, মায়ের দেওয়ার গুণাবলী, এই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই, কোনো ধারণা নেই। ফলে একটা গোকরা সাপকে কেঁচো মনে করে একটা শিশু যেভাবে নাড়াচাড়া করে, তখন তারা জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, নিরাপত্তা বিষয়ক অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, বিমান বাহিনীর, নৌবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রীতিমতো খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনমনে, এইভাবে তারা খেলছেন। তো খেলতে খেলতে কখন যে ঠিক কি ঘটে যায়, এবং তার প্রেক্ষিতে যারা এই সেনাবাহিনীর মার কখনো খাননি, মার দেখেনও নি এবং মারের কথা শুনেনও নি, তারা মানে আগামীতে কী ধরনের ভয়ঙ্কর পরিণতিতে পড়তে পারেন তার ছোট্ট দুটো উদাহরণ দেই। বাংলাদেশের খুব শীর্ষ একজন শিল্পপতি, বিএনপির সাবেক এমপি, তিনি ধরা পড়লেন ডিজিএফআইয়ের হাতে। ধরা পড়ার পরে একেবারে ওনার পাশে যে লোক ছিলেন, কেউ চ্যালেঞ্জ জানালে আমি সাক্ষী দিতে পারবো। তো তাকে প্রথমে এক দফা তাকে পিটানো হলো না, তাকে জাস্ট বসিয়ে রাখা হলো, তার সামনে একজনকে পিটানো হলো। ওটা দেখে তিনি রীতিমতো কাপড় চোপড় নষ্ট করে, একেবারে রীতিমতো কাপড় চোপড় নষ্ট বলতে যা হয় তাই করে দিলেন। যাই হোক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হলো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার তাকে চেয়ারে বসানো হলো। সারা শরীর খালি, জাঙ্গিয়া পরা ছিল না প্যান্ট পরা ছিল আমি বলতে পারবো না, আমার এটা মনে নাই, জাস্ট একটা খালি। তো এমন সময় তাকে ইন্টারোগেশন করার জন্য একজন তরুণ অফিসার আসছেন। তো তিনি সেই তার ভাষা, আঞ্চলিক ভাষায় বলেন, বারে আর গলা থেকে গলাথনে চ্যাং পর্যন্ত হাড়া, আমার মায়ের না বাবা, 2 হাত জোর করে বললেন, আমাকে মায়ের না বাবা, আমি মরে যাব, আমাকে মারলে আমি সাথে সাথে মরে যাব। তো এই হলো রিয়ালিটি, বাস্তবতা। যারা ওর মধ্যে গেছেন, পড়েছেন, এই দেখুন যারা আয়না ঘরে ছিলেন, একজনের জীবনও কিন্তু স্বাভাবিক নাই, সব অস্বাভাবিক, ইনক্লুডিং জেনারেল আজমি। আপনি দেখেন